আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো গাজা যুদ্ধের মধ্যে আরও এক ইসরায়েলি সেনার আত্মহত্যা। ফিলিস্তিনের অবরোধ গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় আরও এক ইসরায়েলি সৈন্য আত্মহত্যা করেছে। আজ দখলদার সেনাবাহিনী জানিয়েছে এটি গত 2 সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো আত্মহত্যার ঘটনা। এরপর জানাবো পরিকল্পিতভাবে গাজায় হাজার হাজার ভবন গুড়িয়ে দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। মার্চে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে গাজা জুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন গুড়িয়ে দিয়েছে। বিগত কয়েক সপ্তাহ জুড়ে পুরো শহর ও আশপাশের এলাকা ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, যেখানে আগে হাজার হাজার মানুষ বসবাস করত। এদিকে ইরানের সঙ্গে সাগরে শক্তি দেখাতে নামছে রাশিয়া। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শনের পর এবার সমুদ্রে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত ইরান। এ উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে ক্যাসপিয়ান সাগরে একটি গুরুত্বপূর্ণ নৌমহড়ার অংশ নিতে দেখা যাচ্ছে তাদের। এদিকে ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণে ভারতের উদ্বেগের তোয়াক্কা করছে না চীন। তিব্বত ভারত হয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে বৃহৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। আজ এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। তবে চীন যদি এই বাঁধ দেয় তাহলে শুধু ভারত নয়, বাংলাদেশের উপর মারাত্মক প্রভাব পড়বে। বাংলাদেশের যমুনা নদীতে পানির সংকট দেখা দিবে, পুরো বাংলাদেশি মরুভূমিতে পরিণত হবে। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জের ঘটনায় 4 হত্যা মামলায় আসামি 6000। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ও নেতাকর্মীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় 4টি পৃথক মামলা করা হয়েছে। আজ রাতে গোপালগঞ্জ সদর থানায় সব মামলা করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজা যুদ্ধের মধ্যে আরও এক ইসরায়েলি সেনার আত্মহত্যা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। এই ধারাবাহিকতা আরও এক সৈন্য আত্মহত্যা করেছে। আজ দখলদার সেনাবাহিনী জানিয়েছে এতে গত 2 সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো আত্মহত্যার ঘটনা। একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে ড্যান ফিলিপস নরের একজন প্রশিক্ষণরত যুদ্ধ সৈনিক ছিলেন। গত মঙ্গলবার তিনি দক্ষিণ ইসরায়েলের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার পর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় সৈনিকের মৃত্যু হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে 4 জন সৈন্য এবং চলতি বছরের শুরুতে 19 জন আত্মহত্যা করেছে। মে মাসে হারেজ্জে পত্রিকার পরিসংখ্যান অনুসারে 2023 সালে অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট 42 জন সৈন্য আত্মহত্যা করেছে। 2023 সালে অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় 59,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। সামরিক তাণ্ডবের ফলে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উপত্যকার উপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও মুখোমুখি হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে নেমে এসেছে।
পরিকল্পিতভাবে গাজায় হাজার হাজার ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রত্যাহার করার পর থেকে গাজা জুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন গুঁড়িয়ে দিয়েছে। বিগত কয়েক সপ্তাহ জুড়ে শহর ও আশপাশের এলাকায় ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। সেখানে আগে হাজার হাজার মানুষ বসবাস করত। স্যাটেলাইট ছবিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যাচ্ছে। যেসব এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী অপারেশনাল নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে, এই ধ্বংসযজ্ঞের বড় একটি অংশ পরিকল্পিতভাবে পরিচালিত করা হচ্ছে। সেসব জায়গায় ক্ষতিগ্রস্ত ভবন এবং অনেক ক্ষেত্রেই অক্ষত ভবন পর্যন্ত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যাচাই করা ভিডিওতে দেখা যাচ্ছে টাওয়ার ব্লক, স্কুল ও অন্যান্য স্থাপনার উপর ইসরায়েলি বাহিনীর চালানো নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধুলো ও ধ্বংসাবশেষের বিশাল মেঘ ছড়িয়ে পড়েছে। বিবিসির ভেরিফাইড কে একাধিক আইন বিশেষজ্ঞ জানিয়েছে, ইসরায়েল সম্ভবত জেনেভা কনভেনশনের অধীনে যুদ্ধ অপরাধ করছে, কারণ দখলদার শক্তির মাধ্যমে অবকাঠামো ধ্বংস করাকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে। অথচ ইহুদিবাদী ইসরায়েল কোনো কথাই মানছে না। তারা তাদের মতো করে গণহত্যা অব্যাহত রেখেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছে তারা। ইরানের সঙ্গে সাগরে শক্তি দেখাতে নামছে রাশিয়া। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শনের পর এবার সমুদ্রে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত ইরান। এ উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে ক্যাসপিয়ান সাগরে একটি গুরুত্বপূর্ণ নৌমহড়ার অংশ নিতে যাচ্ছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, কাসারেক্স 2025 কোড নামে এই মহড়া শুরু হবে আগামী সোমবার, যা চলবে 3 দিন ব্যাপী। এতে অংশ নেবে ইরানের নৌবাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড কোরের নৌ শাখা, দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রুশ ফেডারেশন এর নৌবাহিনী। মহড়ার প্রধান লক্ষ্য ক্যাসপিয়ান সাগরে সামুদ্রিক নিরাপত্তা ও মানবিক উদ্ধার তৎপরতার সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি উপকূলবর্তী দেশগুলোতে নৌবাহিনীর মধ্যে সমন্বয় এবং সহযোগিতা বাড়ানো অন্যতম উদ্দেশ্য। এই মহড়ায় বেশ কিছু দেশ পর্যবেক্ষক হিসেবে অংশ নিল। ঠিক কতটি যুদ্ধজাহাজ, কি ধরনের অস্ত্র সরঞ্জাম ব্যবহার করা হবে তা এখনও প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই যৌথ মহড়াকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছে বিশ্লেষকরা। তাদের দাবি, এই মহড়ায় ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দেওয়ার জন্য তারা এই ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। এতে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই আশঙ্কাজনক। জানাবো, গোপালগঞ্জের ঘটনায় 4 হত্যা মামলায় আসামি 6000। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ও নেতাকর্মীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় 4টি পৃথক মামলা করা হয়েছে। আজ রাতে গোপালগঞ্জ সদর থানায় সব মামলা করা হয়। গোপালগঞ্জ সংঘাত সংঘর্ষে এ পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন গোপালগঞ্জ পৌরসভার উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত শাহ 25, জেলা টুঙ্গিপাড়া উপজেলার সোল মোল্লা 35, কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের হরিণাহাটি গ্রামের রমজান কাজী 18, ভেড়ার বাজার ব্যাপারী পাড়া এলাকার ইমন তালুকদার 18 ও থানাপাড়া এলাকার রমজান মুন্সি 35। এরই মধ্যে 4 জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। সোহেল হত্যা মামলার বাদী হয়েছে এসআই আবুল কালাম আজাদ। দীপ্ত শাহ হত্যার মামলার বাদী হয়েছে এসআই শামীম হোসেন। ইমন হত্যা মামলার বাদী এসআই শেখ মিজানুর রহমান ও রমজান কাজী হত্যা মামলা করেন এসআই আয়ুব আলী। হত্যা মামলার প্রতিটিকে অজ্ঞাত 1,500 জনকে আসামি করা হয়েছে। তবে রমজান মুন্সির মৃত্যুর ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, সেগুলো আপাতত পেন্ডিং রয়েছে বলে জানা গেছে। তবে সেদিন গোপালগঞ্জে তারা জেলখানায় হামলা এবং এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালানোর ঘটনা এবং সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি ধ্বংস করার অপরাধে তাদের বিরুদ্ধে এবার পুলিশ ও প্রশাসন তীব্র আকারে ব্যবস্থা নিতে শুরু করেছে। এই ব্যবস্থা নেওয়ার ফলে পুরো গোপালগঞ্জ জুড়ে 6000 মানুষকে আসামি করা হয়েছে। ভবিষ্যতে যারা এই ধরনের নাশকতা করবে তাদেরকেও কড়া জবাব দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।